প্রিয় দর্শক, অর্থনীতি গত কয়েক বছর হাবুডুবু খাচ্ছে নানামুখী সংকটের কারণে। বিশেষ করে গত 2 বছর অর্থনীতির এই সংকট আরও প্রকট হয়েছে। মানুষ উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেকটা পৃষ্ঠদশায় আছেন। অর্থনীতির সব সূচকই প্রায় তলানিতে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক খাতে নানা সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। আমরা অর্থনীতির নানা দিক নিয়ে আলাপ করব। আমাদের অতিথি ডক্টর মোস্তাফিজুর রহমান, তিনি সিপিডির সম্মাননীয় ফেলো। ডক্টর মোস্তাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে জানতে চাই, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, এই সরকারের যে দায়িত্বে আসলো সেটার অর্থনৈতিক প্রেক্ষাপটটা আপনি কিভাবে দেখছেন? আমরা দেখছিলাম যে আমাদের দেশে আয় বৈষম্য, ভোগ বৈষম্য এবং সম্পদ বৈষম্য ক্রমান্বয়ে বাড়ছিল এবং ছাত্র জনতার আন্দোলনটার কিন্তু ভিত্তিটাই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এবং এই বৈষম্যটা সর্বক্ষেত্রে। সুতরাং একটা প্রেক্ষাপট যেটা নাকি আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের দেশে অর্থনৈতিক যেটুকু উন্নয়ন হচ্ছিল সেটার যে ভাগ হিস্সা সেটা কিন্তু সমানভাবে এটা বিতরণ হচ্ছিল না। সেটার মধ্যে অনেক ধরনের বৈষম্য কেবলমাত্র বিরাজমান ছিল তা না, সেই বৈষম্য কিন্তু বাড়ছিল এবং যেটার কারণেই আমরা দেখি যে এটা কর্মসংস্থানেও সেটার একটা বিরূপ প্রভাব পড়েছে, মানুষের আয়ের ক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়েছে এবং পরবর্তীতে বিশেষ করে যখন নাকি আমাদের মূল্যস্ফীতি, আপনি যেটা বললেন যে মূল্যস্ফীতি একটা এমন পর্যায়ে গেছে যেখানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একটা দ্রুত অবনমন হয়েছে, সেটাও কিন্তু মানুষকে এই যে বৈষম্য যেটা ছিল অর্থনৈতিক সেটাকে কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। একটা শ্রেণী ব্যাংক লুট করে অর্থ পাচার করে ক্রমান্বয়ে ফেঁপে উঠছিল, আবার অন্যদিকে অন্য যারা ছিলেন প্রান্তিক মানুষ এবং স্থির আয়ের মানুষ কেবল না, যারা নাকি মধ্যবিত্তও ছিলেন তাদেরও কিন্তু একটা বড় ধরনের একটা জীবনমানের একটা অবনমন কিন্তু আমরা দেখেছি। এই অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিল, এই সরকারের আসলে অর্থনৈতিক অগ্রাধিকারগুলো আপনি কি হওয়া উচিত, কি সুপারিশ করবেন? অর্থনৈতিক অগ্রাধিকারগুলো কিন্তু সমস্যা থেকেই চলে আসবে। সুশাসন প্রতিষ্ঠা করা, বিভিন্ন জায়গায় সরকারি সেবা খাতগুলো যেগুলো আছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সুশাসন, এটা যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে আমাদের ব্যাংকিং সেক্টর থেকে যে ধরনের লোন নিয়ে লোন ফেরত না দেওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, হাজার হাজার কোটি টাকার দেশের থেকে পাচার হয়ে গেছে, দুর্নীতি, কর খেলাপি, ঋণ খেলাপি, এই যে সংস্কৃতিটা গড়ে উঠেছিল সেইটা থেকে কিন্তু এখন আমাদেরকে সংস্কারের মাধ্যমে এটা থেকে আমাদের কেবল পরিত্রাণ পাওয়া না, এটা যাতে টেকসইভাবে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি সেটাই আমাদের এখন চেষ্টা করতে হবে। এবং সেখানে আমরা যদি ব্যাংকিং সেক্টরটাকে সুস্থির যদি করতে পারি এবং আমাদের রিজার্ভটা, এখন তো আমাদের রেমিটেন্সও ভালো আসছে, এটাকে যদি স্থির করা যায় তাহলে আমরা হয়তো আমদানিকৃত মূল্যস্ফীতিটাও আমরা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং বাজার ব্যবস্থাপনা এটাও আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। তাহলে যে আমাদের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি যেখানে নাকি আমাদের অতি মূল্যায়িতভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং সেখান থেকে টাকা নেওয়া হয়েছে, এইসব জায়গাগুলোকে আমাদের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রাধিকারগুলো পুনর্নির্ধারণ করতে হবে এবং আমাদের সেখানে সুশাসন সাশ্রয়ীভাবে সমাপ্ত করা এবং সময় মতো সমাপ্ত করা, এগুলোকে অগ্রাধিকার দিতে হবে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আর্থিক প্রশাসনিক যে কাঠামো তৈরি হয়েছে, অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, নতুন গভর্নর, তাছাড়া ব্যাংকগুলোর বোর্ড পুনর্গঠন হচ্ছে, আপনার কি এই যে পুনর্গঠিত যে প্রশাসনিক কাঠামো, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি অত্যন্ত ইতিবাচকভাবেই মূল্যায়ন করব। ব্যক্তিগতভাবে তাদের অনেককেই আমি চিনি, তারা আমাদের শ্রদ্ধেয় সিনিয়র অর্থনীতিবিদ আছেন, তাদের মধ্যে যারা আছেন তারা তাদের প্রশাসনিক, যখন তারা প্রশাসনের সাথে ছিলেন তারা অত্যন্ত সুনামের সাথে সৎভাবে তারা কাজ করেছেন। সুতরাং যে টিমটা হয়েছে সেই টিমটা আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে, এটা কিন্তু খুবই একটা শক্তিশালী একটা টিম এবং কেবলমাত্র সততা না, তাদের যে দক্ষতা সেটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হবে এবং এখন যেসব সংস্কার নিতে হবে সেই সংস্কারগুলি কিন্তু খুব ভেবেচিন্তে নিতে হবে এবং কেবলমাত্র যে আমাদের যে পুঞ্জীভূত সমস্যা সেটা সমাধান না, এটাকে কিভাবে টেকসই করা যায় সেই কথাও তারা ভাববেন। সুতরাং এখানে যে টিমটা আসছে এটা কেবলমাত্র যে জঞ্জাল পরিষ্কার করা সেটা না, কিভাবে আমরা আগামীতে একটা সৎ, একটা দক্ষ, একটা সুশাসন ভিত্তিক আর্থিক বিভিন্ন প্রতিষ্ঠান পেতে পারি
এবং নীতিমালা গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি দেশের অর্থনীতির কথা চিন্তা করে, সেরকম একটা টিম কিন্তু আসছে। তো আমি কিন্তু বেশ আশাবাদী। এই উচ্চ মূল্যস্ফীতির কারণে আসলে মানুষের কষ্ট হচ্ছে, আপনার কি মনে হয় যে এই সরকার মানুষকে এই মূল্যস্ফীতির চাপ থেকে রেহাই দিতে পারবে? দেখুন, এটা যদি আমি বাস্তবতার নিরিখে যদি আমি বলি, তাহলে এটা তো সহজ কাজ না, একদিনেও হবে না, কারণ সমস্যাও একদিনে হয় নাই, সুতরাং সমাধান একদিনে করা যাবে না। তবে কয়েকটা বিষয়ে তারা অলরেডি পদক্ষেপ গ্রহণ করেছেন, যেটা স্বল্পকালীন এবং মধ্যকালীন একটা সময় পর্বে এটা আমাদেরকে ইতিবাচক ফলাফল দেবে। যেমন মূল্যস্ফীতির কথা যদি বলি, একটা তো বড় কারণ মূল্যস্ফীতির হলো যে আমাদের ব্যাংকিং সেক্টরে যে ধরনের ঋণ খেলাপি হয়েছে, যেভাবে ঋণের সুদ হয়েছে, সেখান থেকে একজন বিনিয়োগকারী ঋণ নিয়ে তিনি যখন সেটা বাস্তবায়ন করবেন, তখন তাকে উচ্চ মূল্য স্তর রাখতে হবে। ঋণের এই যে যে হাই কস্ট, এই হাই কস্টটা কিন্তু তার যখন নাকি তিনি উৎপাদন করে যখন নাকি বিক্রি করবেন, সেখানেও সেটা প্রতিফলন। সুতরাং একটা দুষ্ট চক্র সৃষ্টি হয় এখানে। সো এইটা তো এখন এইটার থেকে আমাদের যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে একদিকে ব্যাংকিং খাতে সুশাসন এটাও প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু এটার ফলাফলটা আমরা পাবো একটু মধ্যমেয়াদে। তাৎক্ষণিকভাবে যদি হয়, তাহলে কয়েকটা বিষয় আমার মনে হয়। একটা হলো তথ্য উপাত্তের ইন্টিগ্রিটি। আমরা তো সঠিকভাবে জানতামই না যে আমাদের আমদানি কতটুকু করতে হবে, আমার চাহিদা কত, সরবরাহ কত, আমার কোন সময়ে আমার স্টক কতটুকু রাখতে হবে, স্টক থেকে কতটুকু আমার বিতরণ করতে হবে। এগুলো কিন্তু এখন একটা স্বচ্ছতা, জবাবদিহিতার ভিত্তিতে করা সম্ভব। সুতরাং কতটুকু আমার স্টক থেকে ছাড়বো আর আমদানি কতটুকু কখন করতে হবে, এগুলো যদি ঠিকমতো করা যায়, তাহলে কিন্তু আমার সরবরাহের দিক থেকে একটা ইতিবাচক ফল হবে। এক। দুই নম্বর যেটা, সেটা হলো যে আমাদের আর্থিক নীতির সাথে শুল্ক নীতির একটা সমন্বয়ের প্রয়োজন ছিল, যেটা এখন করা হচ্ছে। তাহলে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দামের উপরে এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে। তৃতীয় হলো যেটা বাজার ব্যবস্থাপনা। আমরা জানি যে এখানে যে সরবরাহ চেইন আছে, এই সরবরাহ চেইনে বেশ বড় ধরনের একটা বিচ্যুতি, ব্যত্যয়, রাজনৈতিক প্রভাব, বিভিন্ন ধরনের স্থানীয় যারা চাঁদাবাজ তাদের প্রভাব, সড়কে চাঁদাবাজি, এগুলার একটা প্রতিফলন কিন্তু মূল্য স্তরেও পড়েছে। এখন কিন্তু আমাদের একটা সুযোগ আসছে এগুলোকে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা। সুতরাং আমার মনে হয় যে এগুলো করে আমরা তাৎক্ষণিকভাবে কিছুটা বাজারের উপর ইতিবাচক প্রভাব আমরা রাখতে পারবো। একটু সময় লাগবে, কিন্তু এটা আসবে। আর দ্বিতীয় হলো যে যেসব প্রাতিষ্ঠানিক সংস্কার করা হচ্ছে, ব্যাংকিং সেক্টর খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, সেটাও কিন্তু আমাদের মধ্যমেয়াদে একটা স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। কিন্তু এটা বলার পরে আরেকটা কথা আমি বলবো, সেটা হলো যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলেই মূল্য স্তর কিন্তু নামবে না, মূল্য স্তর কিন্তু উপরেই থাকবে, হয়তো বাড়ার হারটা কিছুটা কমবে, এটাই তো মূল্যস্ফীতি। সুতরাং সেখানে যারা নাকি স্থির আয়ের মানুষ আছেন, কম আয়ের মানুষ আছেন, নিম্ন মধ্যবিত্ত, শ্রমিক, তাদের জন্য কিন্তু আমাদের যে সামাজিক সুরক্ষা, সেটা কিন্তু আমাদের কিন্তু করতে হবে। এবং সেখানে ন্যূনতম মজুরির পুনর্বিবেচনা, সেখানে আমরা রেশনিং ব্যবস্থা শ্রমিকদের জন্য করতে পারি কিনা, এসব বিষয়গুলো কিন্তু তখন চলে আসে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তিনি কিছুটা ইঙ্গিত করেছেন যে আমাদের উন্নয়ন বাজেট এবং পরিচালন ব্যয় দুটোতেই কিছুটা কাটছাট করা হবে, এবং অর্থ উপদেষ্টাও সম্প্রতি একই কথা বলেছেন। বাজেট যদি কাটছাট করা হয়, এটি আপনি সমর্থন করেন কি না? আমাদের পরিচালন বাজেটে খুব বেশি কাটছাট করার খুব সুযোগ থাকে না। আমরা দেখেছি যে সেখানে আমাদের বেতন, পেনশন, আমাদের ভর্তুকি, আমাদের সুদের পরিষেবা, এটাতেই শতকরা 80% চলে যায়। সুতরাং সেখানে খুব একটা হাত দেওয়া যাবে না। যেখানে হাত দেওয়া যাবে সেটা হলো উন্নয়ন কর্মসূচি। এবং আমরা দেখেছি যে উন্নয়ন কর্মসূচিতে কিভাবে সেখানে দুর্নীতি হয়েছে, 10 টাকারটা 20 টাকায় হয়েছে, 20 টাকারটা 40 টাকায় হয়েছে। এই জায়গাটাতে আমরা যদি সুশাসন আনতে পারি, আমরা যদি প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কিন্তু আমার যদি টাকার অঙ্কে কমেও আমার কিন্তু বাস্তবায়নের দিক থেকে বড় ধরনের ব্যত্যয় হবে না। বাংলাদেশের মতো অর্থনীতিতে আমাদের অনেক ধরনের উন্নয়ন কর্মসূচি হাতে নিতে হবে। এটা ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমরা। এটা ছাড়া ব্যক্তিখাত তাদের বিনিয়োগ করতে পারবেন না। সুতরাং সেইটা আমাদের লাগবে। কিন্তু প্রশ্নটা হলো যে আমরা একই টাকায় আরও বেশি হয়তো করতে পারবো, বা কম টাকায় আমরা আগের মতোই করতে পারবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকিং খাতে এই যে বিপুল অর্থ খেলাপি, যেটা বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে এবং এর বাইরে যদি আরও বিপুল অর্থ থাকে,
এই যে প্রচুর মন্দঋণ আদায়ে কি করা উচিত কেন্দ্রীয় ব্যাংকের এখন আসলে? না, আমার মনে হয় যে একটা তো এটা ঠিক যে তথ্য উপাত্তে বিভিন্ন ধরনের ঘাটতি আছে। এই যে 2,11,000, এটার সাথে যদি আমরা প্রায় 1,80,000 কোটি টাকা, যেগুলো নাকি প্রায় 78,000 ঋণ আদালতে আটকে আছে, এটা যোগ করি, আমরা যদি যোগ করি যে কীভাবে 2% দিয়েও রেগুলারাইজ করা গেছে মন্দ ঋণকে, সেইটা আমরা যদি যোগ করি যে অবলোকন কিভাবে করা হয়েছে এগুলো, তাহলে তো এটা আরও অনেক বেশি হবে। কিন্তু সেটা বলার পরও এটুকু বলতে হবে যে এখনও আমাদের ভালো ব্যাংক আছে, যারা নাকি খারাপ ব্যাংক সেখানে কিন্তু বোর্ডগুলোকে পুনর্গঠন করে সেগুলোকে ভালো করার চেষ্টা করা হচ্ছে, টাস্কফোর্স করা হচ্ছে, খেলাপি ঋণের মধ্যে আমাদের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এটা ভাগ করার চেষ্টা করা হচ্ছে, ভালো ভালো বোর্ড গঠন করা হচ্ছে। এটার মাধ্যমে আমার মনে হয় যে একটা নতুন ধরনের একটা আমরা যাত্রা শুরু করতে পারবো। সেটা করলে আমাদের ঋণের সুদের হারও আমরা কমাতে পারবো, আমরা বিনিয়োগকারীরাও সেখানে তারা দক্ষতার সাথে বিনিয়োগ করতে পারবেন এবং অর্থনীতির উপরে, প্রবৃদ্ধির উপরে এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা আশা করছি। রাজনৈতিক পট পরিবর্তনের পরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আত্মগোপনে থাকতে হয়েছে। তিনি 4 দিন আত্মগোপনে থেকে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পৃথিবীতে কি এরকম নজির আছে কিনা যে একটি কেন্দ্রীয় ব্যাংকে এতটা রাজনীতিকরণ আপনার জানা আছে কিনা? না, আমার মনে হয় যে এটা খুবই একটা ব্যতিক্রমী আমাদের দেশের এই উদাহরণ। কিভাবে একটা স্বায়ত্তশাসিত এবং একটা সার্বভৌম একটা প্রতিষ্ঠান শিকার হয়েছে এবং সেখানে যারা নাকি দায়িত্বে ছিলেন তারা সেই দায়িত্বটা পালন করতে পারেন না। হয়তো তারা বলবেন রাজনৈতিক প্রভাব ছিল, কিন্তু তাহলে তারা সেখান থেকে কিন্তু পদত্যাগও করতে পারতেন। সুতরাং সেখানে এই আমাদের দেশে যেটা হয়েছে, এবং এটা আমরা সবাই জানি কিভাবে ব্যাংক দখল হয়েছে রাতে বিভিন্ন ধরনের সিকিউরিটি এজেন্সি দিয়ে। আমরা দেখেছি কিভাবে রাজনৈতিক প্রভাব করে ঋণ নেওয়া হয়েছে, যে ঋণ কোনোদিনও আসবে না, এটা ব্যাংকাররাও জানতেন, কেন্দ্রীয় ব্যাংকও জানতেন। আমরা দেখেছি কিভাবে কেন্দ্রীয় ব্যাংকের যে নজরদারি, খবরদারির যে জায়গাটা, সেই জায়গাটাকে ক্রমান্বয়ে দুর্বল করে ফেলা হয়েছে। সুতরাং এটা সত্য যে যেটা বাংলাদেশে হয়েছে ব্যাংকিং খাতে, এটা অভূতপূর্ব কেবল না, অভাবনীয় বটে। এবং এখন এটা একটা আমরা আশা করছি যে এটা নতুনভাবে যাত্রা করতে পারবে। এখানে কেবলমাত্র যে ব্যক্তি বিশেষ সেটা না, এখানে প্রতিষ্ঠানের স্বাধীনতাকে কিভাবে আমরা কার্যকর করতে পারবো, শেষের বিচারে এটা কিন্তু এই সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য, রাজনৈতিক সরকার যখন আসবেন তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এখন সরকার বলছে যে পাচারকৃত অর্থ ফেরত আনতে তারা নানা উদ্যোগ হাতে নিচ্ছে। আপনার কি মনে হয় যে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনাটা খুব সহজ হবে সরকারের পক্ষে? আমার মনে হয় যে সেটা সহজ হবে না, কিন্তু এটা চেষ্টা করতে হবে এবং এটা আনা সম্ভব। আমরা কিন্তু জানি যে আমাদের দেশ থেকেও, যেমন ইউকে, সেখানে বাঙালি সেখানে অর্থ আত্মসাৎ করেছেন, বাংলাদেশে চলে আসছেন, সেই অর্থ কিন্তু তারা আমাদের দেশ থেকে সেটা আবার ফেরত নিয়ে গেছে। তাহলে আমরা কেন সেটা পারবো না? সেটার ক্ষেত্রে আমাদের অ্যান্টি করাপশন কমিশন আছে, আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, আমাদের আরও অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে। তারা তো ভালোভাবে কাজ করতে পারেন নাই, তাদের ইচ্ছা অনেক ক্ষেত্রে থাকা সত্ত্বেও। সুতরাং এখন একটা সুযোগ আসছে এবং দরকার হলে আমাদের বাইরের দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে, আমাদের বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল কনভেনশনের সদস্য হতে হবে, আমাদের কোর্টে এটাকে প্রমাণ করে আমাদেরকে বিদেশি কোর্টে কেস ফাইল করতে হবে। দরকার হলে ফরেনসিক অডিট জানেন, ফরেনসিক ইনভেস্টিগেশনে অভিজ্ঞ এই ধরনের ইন্টারন্যাশনাল এক্সপার্টদেরকেও আমাদেরকে হায়ার করতে হবে। মনে রাখতে হবে যে এইটা কিন্তু গুড ভ্যালু ফর মানি। আমরা এখানে যদি বিনিয়োগ করি তাহলে এটা থেকে যে রিটার্নটা আসবে সেটা কিন্তু অনেক বেশি। সরকার যখন অনেকটা বিকল অর্থনীতি, কেউ কেউ বলছেন যে বিকল অর্থনীতি যখন সচল করবার চেষ্টা করছেন, তখন আমরা নানা খাতে কিছুটা অস্থিরতা দেখছি। যেমন তৈরি পোশাক খাতে এখন অস্থিরতা চলছে, এর বাইরে অনেক কারখানায় হামলা হচ্ছে, তো শিল্প খাত অনেকটা আক্রান্ত হচ্ছে। এটিকে আপনি কি বলবেন? আমার মনে হয় যে এটা দুটো দিক আছে। একটা হলো যে একটা প্রত্যাশার দিক, সবার মধ্যেই একটা প্রত্যাশা বেড়েছে যে আমরা এখন একটা নতুনভাবে যাত্রা করব এবং এই যে বৈষম্য, এই বৈষম্য বিরোধী একটা অর্থনৈতিক আমি যদি একটা সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা যদি আমি চাই, তাহলে আমাকে সেখানে আমারও একটা ভাগ থাকতে হবে। সুতরাং যারা নাকি এই উচ্চ মূল্যস্ফীতি এগুলোতে তাদের
ক্রয় ক্ষমতার অবনমন দেখেছেন, তারাও আশা করছেন যে তাদের আয় বাড়বে, তারা একটু সচ্ছলভাবে থাকতে পারবেন, সেটা আছে। সুতরাং সেই জন্যই কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিম্নতম মজুরি এগুলোকে রিভিজিট করা হবে। তবে একই সাথে এটাও আমাদেরকে স্বীকার করতে হবে যে আমাদের উদ্যোক্তারা যদি ভালোভাবে তারা যদি কারখানা চালাতে না পারেন, তারা যদি তাদের যদি স্বস্তি না থাকে, তাহলে কিন্তু সেখানে শ্রমিকদেরও কর্মসংস্থানের সুযোগটা তখন আর থাকবে না। সুতরাং আমার মনে হয় যে এখানে সমঝোতার ভিত্তিতে, আলাপ আলোচনার ভিত্তিতে এটা করা, ট্রেড ইউনিয়ন করলেই যে শত্রু হয়ে গেল সেটাও যেমন ঠিক না, আবার উদ্যোক্তারা যে সবাই রক্তচোষা সেটা ভাবলেও কিন্তু হবে না। সুতরাং এখানে একটা সমঝোতার দরকার। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পারস্পরিক আলাপ আলোচনা তেমন হয় না। আজকেই একটা আমি নিউজ দেখছিলাম যে একজন বলছে যে মালিকরা তো আসেন না, ব্যবস্থাপকরাই চালান, মালিকরা যেখানে আসেন সেখানে কিন্তু বিভিন্ন এই যে ভুল বোঝাবুঝি এটা কম হয়। সুতরাং আমার মনে হয় মালিকদেরও দায়িত্ব আছে, উদ্যোক্তাদের, আবার অন্য দিক থেকে শ্রমিকদের জেনুইন যেসব আকাঙ্ক্ষা আছে, একদিনে তো আর হবে না, কিন্তু এটাও ঠিক যে তাদের কিন্তু অনেকেরই দেয়ালে পিঠ থেকে গেছে এই উচ্চ মূল্যস্ফীতির চাপে, যেখানে তাদের প্রতি বছর হয়তো 5% বেসিক বাড়ে, আর আমার ইনফ্লেশন হলো 10%, আর তারা যেগুলো ক্রয় করেন সেখানে ইনফ্লেশনের হার, মূল্যস্ফীতির হার আরও বেশি। তাহলে তো তার জীবন মানের তো ক্রমান্বয়ে অবনমন আমরা দেখছি গত 2 বছর ধরে অন্তত। তো সেই দিকটাতে সহনশীলতা যেমন দরকার আছে, একটা সিম্প্যাথির কম্প্যাশন দরকার আছে, আবার অন্যদিকে একটা সমঝোতামূলক আচরণেরও দরকার আছে শ্রমিকদের কাছ থেকে। জাতীয় রাজস্ব বোর্ড জুলাই এবং আগস্ট মাসের রপ্তানির তথ্য জানিয়েছে, যেখানে বলা হচ্ছে যে কিছুটা রপ্তানি বেড়েছে আমাদের। এটি যেহেতু এই সময়টা আমাদের সংকট গেছে, এটি কি বিশ্বাসযোগ্য কিনা? এক হলো নতুন চলতি অর্থ বছরের জন্য যে রপ্তানি প্রাক্কলন করা হয়েছে $57 বিলিয়ন, আপনার কি মনে হয় যে এটি আমরা অর্জন করতে পারবো কিনা? এটা অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করবে। বিশেষত রপ্তানি তো 85%ই হলো রেডিমেড গার্মেন্টসের উপরে, সেখানে চাহিদা কীরকম হবে, আমাদের মূল যেসব আমদানিকারক দেশ আছে তাদের ওখানে কি রিসেশন হবে, নাকি সেখানে ইনফ্লেশন বেশি হবে, নাকি সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধিটা ভালো থাকবে, এগুলোর অনেক কিছুর উপর নির্ভর করে। তবে আমরা যে সঠিক একটা তথ্য যে এখন পাচ্ছি এটা ঠিক, এবং এটার সাথে যদি আমি তুলনা করি তাহলে যেই টার্গেটটা নেওয়া হয়েছে সেটা কিন্তু বেশ উচ্চাভিলাষী টার্গেটই আমি বলবো, নতুনভাবে যেভাবে পরিমাপ করা হচ্ছে। আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা এর মধ্যে কেবলমাত্র আমাদের রেডিমেড গার্মেন্টস না, অন্য যেগুলো আছে সেখানে ভ্যালু এডিশন বাড়াতে পারি কিনা, প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পারি কিনা, রেডিমেড গার্মেন্টসের ভেতরে বৈচিত্র্য যে করণের যে সুবিধা আছে সেটা করতে পারি কিনা। আমি মনে করি যে আঞ্চলিক বাজারটাও আমাদের একটা বড় বাজার, সেটাও আমাদের চেষ্টা করা উচিত। সরকারের দায় দেনা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, আপনার পরামর্শ কি এ ব্যাপারে? আমার মনে হয় যে আমাদের যে দায়ভার যেটা হয়েছে, আমাদের স্থানীয় যে ঋণ এবং বৈদেশিক ঋণ, এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা অনেক সময় জিডিপির অংশ হিসাবে এটাকে দেখি। আসলে তো যেমন বৈদেশিক ঋণের ক্ষেত্রে আমাদের দায় পরিশোধটা কিন্তু আমাদের রিজার্ভ কীরকম আছে তার উপরে অনেক কিছু নির্ভর করে। আমার $48 বিলিয়ন সময় আমার বৈদেশিক ঋণের দায়ভার ছিল হলো $2 বিলিয়ন। এখন আমার $20 বিলিয়ন আমার এটা আসতেছে $4 বিলিয়ন। অনেকগুলো মেগা প্রজেক্টের এখন গ্রেস পিরিয়ড শেষ হচ্ছে, আমার ম্যাচুরিটি পিরিয়ডের মধ্যে শুধু সুদ না, সুদ এবং আসল দিতে হবে, সুতরাং এই দায়ভার বাড়বে। সুতরাং ঋণ ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ হবে। এই জন্য এখন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু চেষ্টা করছেন যে তারা বাজেটারি সাপোর্ট কতটা আনতে পারেন, এক। দ্বিতীয়ত যে আমাদের উন্নয়ন যারা পার্টনার আছেন তাদের সাথে, সহযোগী যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে কিছুটা ডেফার করা যায় কিনা। আমার মনে হয় যে এইটাকে গুরুত্ব দেওয়া দরকার, কারণ আমরা একটা ঋণের একটা চাপের মধ্যে পড়তে চাই না, কারণ আমাদের ফরেন রিজার্ভ থেকে তো আমাদের আমদানিও করতে হবে, আমাদের নানান সেখানে চাহিদা আছে। সুতরাং এখানে দুই দিকেই করতে হবে। এক হলো যে আগামীতে আনার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে যাতে করে আমাদের টার্মস অফ লোনসগুলো ভালো থাকে। দ্বিতীয়ত সেটা হলো যে এখন যে দায়ভার আছে এটাকে কিছুটা শিফট করা যায় কিনা। আর তৃতীয় হলো যে এটার কিভাবে ভালো ব্যবহার করে এটা থেকে যে আয় আমাদের আসার কথা, সেই আয়টা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু ঋণ গ্রহণ করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যা হয় তখনই যখন নাকি আমরা ঋণ গ্রহণ করে সেটাকে ভালোভাবে ব্যবহার করি, ওটাকে ব্যবহার করি আমাদের অর্থ পাচারের কাজে। আমার শেষ প্রশ্ন, আমরা আলোচনার শেষ দিকে একটু জানতে চাই যে বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে
যে পরিস্থিতি এখন আমরা দেখছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আপনার পরামর্শ কি এই দুটো খাত নিয়ে? বিদ্যুৎ জ্বালানি খাতে যেই ধরনের সমস্যাগুলি এখন হচ্ছে, এটাকে তো সামাল দিতে অনেক আমাদের কিছুটা সময় লাগবে বলেই আমার মনে হয়। এক হলো যে এই সংকটের পেছনে একটা বড় কারণ ছিল, আমরা অগ্রাধিকার দিয়েছি আমদানি ভিত্তিক আমাদের বিভিন্ন জ্বালানি কৌশলকে, যেখানে আমাদের দরকার ছিল আমাদের অফশোর অনশোর এই যে বিভিন্ন যে এক্সপ্লোরেশন, বাতাসকে শক্তিশালী করা, এগুলো এইটা সবেমাত্র সেটা শুরু হয়েছিল, যে অফশোরে টেন্ডার ইত্যাদি প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টগুলোকে আবার নতুনভাবে করা, সবে এটা প্রায় 15 বছর আমরা এখানে তেমন কোনো উদ্যোগ কিন্তু নেই যেটা দরকার ছিল। সো এইটা একটা পুঞ্জীভূত একটা সমস্যা, সুতরাং এটা একটু সময় লাগবে। আমরা অনেক ইনস্টলেশন করেছি, কিন্তু সেখান থেকে সরবরাহ বা উৎপাদন সেই অনুযায়ী পাইনি। অনেক টাকা সেখানে বিনিয়োগ করা হয়েছে, এখন চেষ্টা করা হচ্ছে এটাকে আবার সংস্কার করার। কিন্তু এই মাঝের যে সময়টা, এই সময়টাতে তো আমাদেরকে লোডশেডিং ইত্যাদির মধ্য দিয়ে যেতে হচ্ছে, যেটা জনগণের উপরেও একটা দুর্ভোগ সৃষ্টি করছে, আবার বিনিয়োগের উপরেও একটা নেতিবাচক, কারণ অনেকে গ্যাস পাচ্ছেন না, নতুন বিনিয়োগ করতে পারছেন না, পুরনো বিনিয়োগকারীরা অব্যাহত রাখতে পারছেন না। সুতরাং এটা একটু সময় লাগবে, কিন্তু এই খাতটা আবার একটা সচল করার জন্য এবং এইখানে জবাবদিহিতা, স্পষ্টতা, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বেশ কিছু উদ্যোগ কিন্তু গ্রহণ করা হচ্ছে। আমার মনে হয় যে একটু সময় লাগবে, কিন্তু এটা আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারব। আর ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। নাগরিক টিভির যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম অর্থনীতির নানা দিক নিয়ে, ব্যাংকিং খাত নিয়ে আলাপ করলাম, পাচারকৃত অর্থ দেশে কীভাবে ফেরত আনা যাবে তা নিয়ে আলাপ করলাম, মূল্যস্ফীতি নিয়ে আলাপ করলাম। অতিথি যেটি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কার্যক্রম যেমন চালিয়ে যেতে হবে, একই সঙ্গে মানুষ যাতে স্বস্তিতে থাকে, মূল্যস্ফীতি থেকে রেহাই দেয়, সেই পদক্ষেপটিও কিন্তু তিনি প্রত্যাশা করলেন। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।